বেইজিং তার দৈনন্দিন নগর জীবনের নানা স্থানকে রূপ দিয়েছে স্মরণীয় সাংস্কৃতিক অভিজ্ঞতায়। তুনহুয়াং শহরের গ্রীষ্মকে ঘিরে জমে উঠেছে শিল্প সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য উৎসব। শতাব্দীর পর শতাব্দী ধরে জ্বলতে থাকা ভাটার আগুনে তৈরি এই শহরের ঐতিহ্য এবার পেল আন্তর্জাতিক স্বীকৃতি। 40 বছর আগের সেই যাত্রাটি ছিল মূলত একটি ঝাঁকুনিপূর্ণ পাশযাত্রা। বিষয়বস্তুর দিক থেকে পোতালা প্রাসাদের সংগ্রহে এমন কিছু অনন্য পাণ্ডুলিপি রয়েছে যা অন্য কোথাও পাওয়া যায় না। হাজার বছরের প্রাচীন ইতিহাস, ঐতিহ্য আর এক বৈচিত্র্যময় সংস্কৃতি, এর সঙ্গে মিলেমিশে গেছে আধুনিকতা। প্রযুক্তির উৎকর্ষতার কথা সে তো বলাই বাহুল্য, আর এত কিছুকে ধারণ করে আছে এক অপরূপ নৈসর্গ। প্রিয় দর্শক, বলছি চীনের কথা। দ্য গ্রেট ওয়ার্ল্ড শো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি সাকিব সিকান্দার। জানব চীনের সংস্কৃতির নানা খবর। পর্যটকের চোখে নয়, একজন ব্লগারের চোখে বেইজিং আসলে কেমন, ব্লগার জানালেন নিজেই। এই শহরের বহুমাত্রিক রূপ উঠে এসেছে তার কাজে। চলুন তার অভিজ্ঞতার কথা জেনে আসি। চীনের রাজধানী বেইজিং এখন শুধু ইতিহাসের ভাণ্ডারই নয়, বরং এমন এক জীবন্ত সাংস্কৃতিক মঞ্চ যেখানে রয়েছে ঐতিহ্য ও আধুনিকতার অনন্য মেলবন্ধন। সম্প্রতি প্রকাশিত এক আন্তর্জাতিক ব্লগারের ভিডিওতে উঠে এসেছে শহরটির এই বহুমাত্রিক রূপ। ঐতিহ্যবাহী চীনা অপেরার নান্দনিক অঙ্গভঙ্গি থেকে শুরু করে ছাদে আয়োজিত সঙ্গীতানুষ্ঠান এবং নদী তীরের মনোমুগ্ধ পরিবেশনা, বেইজিং তার দৈনন্দিন নগর জীবনের নানা স্থানকে রূপ দিয়েছে স্মরণীয় সাংস্কৃতিক অভিজ্ঞতায়। ব্লগারের যাত্রার প্রথম গন্তব্য ছিল অষ্টাদশ শতাব্দীর চীনা সাহিত্যের কালজয়ী উপন্যাস লাল প্রাসাদের স্বপ্ন অবলম্বনে সাজানো এক ইমার্সিভ রেস্তোরাঁ। সেখানে দর্শনার্থীরা ঐতিহ্যবাহী পোশাক পরে এবং উপন্যাস অনুপ্রাণিত বিশেষ খাবারের স্বাদ নিয়ে যেন গল্পেরই একটি অংশ হয়ে ওঠেন। বেইজিং শুধু সংস্কৃতি আর ঐতিহ্যের শহর নয়, এর রয়েছে আধুনিক ও ট্রেন্ডি এক আবহ। এটি এমন এক নতুন পারফর্মিং আর্টসের স্থান যেখানে তরুণরা একসঙ্গে হাসে, উপভোগ করে। এরপর তিনি যান বেইজিংয়ের বিখ্যাত ওয়াং ফুচিং সড়কের একটি আধুনিক শপিং মলের ভেতরে অবস্থিত শতবর্ষী চিসিয়াং থিয়েটারে। শহরের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় এই বাণিজ্যিক এলাকার মধ্যে লুকিয়ে থাকা থিয়েটারটি ঐতিহ্য ও আধুনিকতার এক অনন্য সংমিশ্রণ। সেখানে তিনি চীনের 4টি মহাকাব্যিক ক্লাসিক উপন্যাসের একটি পশ্চিমাভিযান অবলম্বনে নির্মিত সুন উখং বা মাংকি কিং চরিত্রের পিকিং অপেরা উপভোগ করেন। তার মতে পরিবেশনাটি ছিল ব্রডওয়ের প্রাণবন্ত আবহ এবং চীনা মার্শাল আর্টের অসাধারণ সমন্বয়। আমার সত্যিই মনে হচ্ছে যেন আমি কোনো রূপকথার জগতে চলে এসেছি। লাল প্রাসাদের স্বপ্নের জগতে আপনাকে স্বাগতম। এর আগে আমি এমন কোনো মিষ্টান্ন খাইনি। এটি বিশেষ এবং একেবারে চীনা ঐতিহ্যের স্বাদে ভরপুর। আমার খুব ভালো লেগেছে। বেইজিংয়ের এসব সাংস্কৃতিক ভ্যানুতে পরীক্ষামূলক নাটক, জ্যাজ সঙ্গীত, ছাদের টেরেস থেকে শহরের মনোরম দৃশ্য উপভোগের সুযোগ সহ নানা আয়োজন রয়েছে। ব্লগারের সফরের শেষ গন্তব্য ছিল বেইজিংয়ের উপকেন্দ্র থংচৌ জেলার গ্র্যান্ড ক্যানালে এক মনোমুগ্ধ নৈশ নৌভ্রমণ। পানির উপর সঙ্গীত ও আলোর সমন্বয়ে আয়োজিত পরিবেশনা যেন প্রমাণ করে বেইজিংয়ে যে কোনো উন্মুক্ত স্থানই অসাধারণ এক মঞ্চে পরিণত হতে পারে। শতাব্দীর পর শতাব্দী ধরে দক্ষিণ চীন থেকে বেইজিংয়ে পণ্য পরিবহনের প্রধান জলপথ ছিল এই খাল, আর এখন সেই ঐতিহাসিক জলপথেই আলো ও সঙ্গীতের পরিবেশনা অতীতকে নতুনভাবে জীবন্ত করে তুলছে। নৌভ্রমণ শেষে দর্শনার্থীরা নদী তীরে বসে চা পানীয় উপভোগের পাশাপাশি আরও একটি সাংস্কৃতিক পরিবেশনার সাক্ষী হতে পারেন। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। তুনহুয়াং এখন জমজমাট, উৎসব মুখর। উত্তর পশ্চিম চীনের কানসু প্রদেশের এই শহরে গ্রীষ্ম বয়ে এনেছে আনন্দ, হাজার বছরের প্রাচীন সংস্কৃতির ঢেউ। দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত এ অঞ্চল। চলে যাব প্রতিবেদনে।
চীনের উত্তর পশ্চিমাঞ্চলের কানসু প্রদেশের তুনহুয়াং শহরের গ্রীষ্মকে ঘিরে জমে উঠেছে শিল্প সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য উৎসব। হাজার বছরের প্রাচীন তুনহুয়াং সংস্কৃতি এবং ঐতিহাসিক সিল্ক রোডের ঐতিহ্যকে সামনে রেখে আয়োজিত এই গ্রীষ্মকালীন শিল্প উৎসব আকর্ষণ করছে দেশি বিদেশি বিপুল সংখ্যক পর্যটককে। তুনহুয়াং সংস্কৃতি ও পর্যটন গ্রুপের আয়োজনে ৩ মাসব্যাপী চলবে এই উৎসব। শহরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পদকে নতুনভাবে তুলে ধরা এবং তুনহুয়াংকে একটি স্বতন্ত্র গ্রীষ্মকালীন সাংস্কৃতিক পর্যটন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করাই এই আয়োজনের মূল লক্ষ্য। উৎসব জুড়ে রয়েছে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা, হানফু পোশাক প্রদর্শনী এবং প্রাণবন্ত গ্রীষ্মকালীন বাজার। এসব আয়োজন স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য রাতের সাংস্কৃতিক অভিজ্ঞতাকে আরও বৈচিত্র্যময় ও আকর্ষণীয় করে তুলেছে। ২০০০ বছরেরও বেশি আগে তুনহুয়াং ছিল প্রাচীন সিল্ক রোডের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এই পথেই চীনের রেশম ও চা পৌঁছে যেত পশ্চিমা অঞ্চলে। আবার আঙুর, ডালিম, গাজরের মতো নানা কৃষিপণ্য এই বাণিজ্য পথ ধরে প্রবেশ করেছিল চীনে। আজকের তুনহুয়াং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্র। এখানে অবস্থিত বিশ্বখ্যাত মোকাও গুহামালা, যেখানে রয়েছে ৭৩৫টি প্রাচীন গুহা, ২০০০-এরও বেশি রঙিন ভাস্কর্য এবং চতুর্থ শতাব্দী থেকে নির্মিত প্রায় ৪৫,০০০ বর্গ মিটার জুড়ে বিস্তৃত অনন্য প্রাচীর চিত্র। ঐতিহ্য, শিল্প এবং আধুনিক পর্যটনের সমন্বয়ে তুনহুয়াংয়ের এই গ্রীষ্মকালীন উৎসব শুধু অতীতের গৌরবকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরছে না, বরং শহরটির সাংস্কৃতিক পর্যটন ও স্থানীয় অর্থনীতিতেও যোগ করছে নতুন প্রাণ। সাকিব সিকান্দার, সিএমজি বাংলা। চীনের চীনামাটির ইতিহাস হাজার বছরের পুরনো, যা কিনা এখন পর্যন্ত সংরক্ষিত হচ্ছে বংশ পরম্পরায়। এই যত্ন ভালোবাসায় জিয়ে রাখা চীনামাটির কারুকার্য এবার পেল বৈশ্বিক স্বীকৃতি। শুনব প্রতিবেদনে। আগুনের তাপে পোড়ামাটি, নিখুঁত কারুকাজ আর হাজার বছরের সৃজনশীলতার গল্প বহন করে চলেছে চীনের চীনামাটির রাজধানী চিংতেচেন। শতাব্দীর পর শতাব্দী ধরে জ্বলতে থাকা ভাটার আগুনে তৈরি এই শহরের ঐতিহ্য এবার পেল আন্তর্জাতিক স্বীকৃতি। ইউনেস্কো চিংতেচেনের হস্তশিল্প, চীনামাটির শিল্প ঐতিহ্যবাহী স্থানসমূহকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৮তম অধিবেশনে শনিবার এই স্বীকৃতি দেওয়া হয়। এই অন্তর্ভুক্তির মাধ্যমে চীনের ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১তে। চিংতেচেন শহরে ১০ম থেকে ১৯ শতক পর্যন্ত গড়ে ওঠা ঐতিহ্যবাহী পোর্সেলিন শিল্প ব্যবস্থার অনন্য নিদর্শন হল এই হেরিটেজ সাইটগুলো। ইউনেস্কোর মতে চিংতেচেনে উৎপাদিত হতো বিশ্বের সর্বোচ্চ মানের পোর্সেলিন। এখানকার বিখ্যাত নীল সাদা পোর্সেলিন এবং নান্দনিক কারুকাজ একসময়ে বিশ্বজুড়ে অত্যন্ত মূল্যবান পণ্যে পরিণত হয়েছিল, যা পরবর্তীতে চীনা সংস্কৃতি ও শিল্পের বৈশ্বিক প্রতীকে রূপ নেয়। ইউনেস্কোর তথ্য অনুযায়ী এই ঐতিহ্যবাহী এলাকার মোট আয়তন ১,৯৭৯ হেক্টর এবং এর চারপাশে রয়েছে ৫,৫৪৫.৭ হেক্টরের সংরক্ষণ এলাকা। পুরো জায়গাটি ৫টি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে গঠিত। এগুলো হলো টাউন এরিয়া পোর্সেলিন প্রোডাকশন সেন্টার, হুতিয়ান প্রাচীন চুল্লি এলাকা, কাওলিং চীনামাটির মাটি খনন এলাকা, ছাংলিং পোর্সেলিন পাথর খনন এলাকা এবং চিয়াওথান জ্বালানি কাঠ উৎপাদন এলাকা। বিশ্ব ঐতিহ্য কমিটি বলছে চিংতেচেনের এই স্থানগুলো চীনের হস্তশিল্প, চীনামাটির প্রযুক্তি, শিল্পকলা ও শিল্প ব্যবস্থার ধারাবাহিক উদ্ভাবনের প্রমাণ বহন করে। একই সঙ্গে এটি বিশ্বের সিরামিক শিল্পের বিকাশে চীনামাটির শিল্পের গভীর প্রভাব এবং বিভিন্ন সভ্যতার মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্বপূর্ণ সাক্ষ্য।
আফরিন মিম, CMG বাংলা। চীনের মাটিতে কানাডিয়ান বাবা ছেলের গল্পটা সত্যিই চমকপ্রদ। সিচাংয়ের যে পথে বাবা যাত্রা করেছিলেন সেই একই পথে ছেলেও গেলেন 40 বছর পর। মাঝখানে বদলে গেছে অনেক কিছু। সেই গল্পই বলছেন আমাদের বেইজিং সহকর্মী খোং চিয়া প্রেমা। চলতি বছর হল ছিংহাই সিজাং রেলপথ চালু হওয়ার 20তম বার্ষিকী। কানাডার যুবক কুইলমে সেন্ট আমাউন্ট মালভূমির সেই পথে যাত্রা শুরু করেন যে পথে তার পিতা 40 বছর আগে চলেছিলেন। যাত্রা পথে তিনি স্কাই ট্রেনে চড়েছেন, হৌসিলে সিজাং হরিণের দেখা পেয়েছেন এবং সিজাংয়ের বাস্তুতন্ত্র ও মানুষের জীবনে ঘটে যাওয়া নাটকীয় পরিবর্তনগুলো সচক্ষে দেখেছেন। 1987 সালে আমার বাবা সিজাংয়ে এসেছিলেন। ছবির ব্যক্তি আমার বাবা। তিনি বাসে চড়ে লাসা পর্যন্ত ভ্রমণ করেছিলেন। সময় গড়ানোর সাথে সাথে নিজে লাসা ভ্রমণের ইচ্ছা আমার মনে জাগ্রত হয়। 40 বছর আগে কুলমের পিতা সিলভেন সেন্টারমাট, যিনি একজন বিদেশি পণ্ডিত, উত্তর পশ্চিম চীনের ছিংহাই প্রদেশের কর্মুট থেকে দক্ষিণ পশ্চিম চীনের সিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসা পর্যন্ত ভ্রমণ করেছিলেন। 40 বছর আগের সেই যাত্রাটি ছিল মূলত একটি ঝাঁকুনিপূর্ণ বাসযাত্রা। তবে ছিংহাই সিজাং মালভূমির মনোরম দৃশ্য অবিস্মরণীয় এবং তার স্মৃতিতে গভীরভাবে খোদাই হয়ে আছে। কুলমে তার বারবার অক্সিজেনের অভাব, তুষার ঝড় এবং ইয়াগের মাখনের চায়ের গল্প শুনে শুনে বড় হয়েছেন। গত মে মাসে কুলমে তার পিতার পন্থাঙ্ক অনুসরণ করে 2 প্রজন্মের একটি অভিন্ন স্বপ্ন পূরণ করতে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার ছিংহাই সিজাং রেলপথে ছিংহাই প্রদেশের সিনিং রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করলেন। দীর্ঘ হুইসেলের মধ্যে ট্রেনটি স্টেশন থেকে মসৃণভাবে চলতে শুরু করতে কুলমে নতুন করে উপলব্ধি করলেন তার পিতার মনে থাকা সেই ঝাঁকুনিপূর্ণ ও কান্নে দ্বারা লাগানো শব্দে জোড়া বাসটি লাসার দিকে দ্রুতগতিতে ছুটে চলা আধুনিক এই ট্রেনটি থেকে সম্পূর্ণ আলাদা। জানালার বাইরের দৃশ্যটা ছিল যেন অন্য কোনো গ্রহের। মনে হচ্ছিল যেন সম্পূর্ণ ভিন্ন এক জগতে এসে পড়েছি। স্পষ্টতই 40 বছর আগের পরিস্থিতি এখনকার চেয়ে অনেক খারাপ ছিল। ট্রেনটি পশ্চিম দিকে এগিয়ে সানজিয়াংয়ুয়ান জাতীয় উদ্যানের অন্তর্গত হৌ শিল্প প্রকৃতি সংরক্ষণ এলাকায় প্রবেশ করে। এটি চীনে প্রথম শ্রেণীর সংরক্ষিত প্রাণী বিরল তিব্বতী হরিণের একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল। উদাওছু প্রকৃতি সংরক্ষণাগারের কাছে কুলমে বিখ্যাত বন্যপ্রাণী করিডোরটি দেখতে পেলেন। এটি একটি প্রশস্ত রেল সেতু, যার নিচে বিশাল ফাঁকা জায়গা রয়েছে। এটি বিশেষভাবে বন্যপ্রাণীর স্থানান্তরের জন্য তৈরি করা হয়, যাতে প্রাণীরা নিরাপদে রেল লাইনের নিচ দিয়ে চলাফেরা করতে পারে। বিংশ শতাব্দীর 90-এর দশকে হৌশিলে তিব্বতী হরিণের সংখ্যা 20,000-এরও কম ছিল। এখন এদের সংখ্যা 70,000 ছাড়িয়েছে। ছিংহাই সিচাং রেলপথ কর্তৃপক্ষ তিব্বতী হরিণের চলাচলের সুবিধার জন্য 33টি বিশেষ পথ তৈরি করেছে। রেলযাত্রীরা প্রায়শই এই পথে বন্যপ্রাণী দেখতে পান। আমি বিশ্বাস করি এই সব প্রচেষ্টা সার্থক হয়েছে। 20 ঘণ্টাও বেশি সময় ধরে প্রায় 2000 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর ট্রেনটি অবশেষে তার চূড়ান্ত গন্তব্য লাসায় এসে পৌঁছাল। কুলমে তার পিতার বর্ণনা করা সেই প্রাচীন মালভূমি শহরে এসে পৌঁছালেন। তিনি তিব্বতী বাড়িগুলো খোলে দেখলেন, মাখনজা পান করলেন এবং রাজকুমারী ওয়েনচং মহাকাব্যের একটি সরাসরি মোজায়ন উপভোগ করলেন। তিনি বললেন, লাসা হাজার বছরের পুরনো সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ করার পাশাপাশি আধুনিকতাকেও গ্রহণ করছে বলে মনে হচ্ছে। লাসার বোদারা প্রাসাদ স্কয়ারে কুলমে একটি চিঠি
বের করলেন, যেটি তার পিতা তাকে পৌঁছে দিতে বলেছিলেন। চিঠির প্লাবক হিসেবে শুধু লাসা লেখা ছিল। চিঠিতে সেলভেন স্মরণ করেছেন যে 1987 সালে 20 বছর বয়সে তিনি নিজের চোখে লাসা দেখার জন্য পাহাড় নদীর বাধা পেরিয়ে সেখানে গিয়েছিলেন। চিঠিতে আরও লেখা আছে, আমার ছেলের পদচিহ্নই আমার পদচিহ্ন। 40 বছর পর স্বাস্থ্যগত কারণে সিলভেন তার অত্যন্ত প্রিয় এই ভূমিতে আর পা রাখতে পারেনি। তিনি তার ছেলের উপর এই যাত্রার ভার অর্পণ করেন এই আশায় যে তার ছেলে এক পরিবর্তিত সিজাংয়ের অভিজ্ঞতা লাভ করবে। ক্রমাগত প্রসারিত হতে থাকা আকাশপথ রেলওয়ে সচোখে দেখতে পাবে এবং তার তখনকার দৃঢ় সংকল্প ও লাসার প্রতি তার বর্তমান গভীর অনুরাগ উপলব্ধি করতে পারবে। প্রেমা স্যামজি, বেজিং থেকে। পোতালা প্রাসাদে আসলে কি আছে? সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের এই অবিস্মরণীয় স্থাপনায় লুকিয়ে আছে অনেক কিছু। এ পর্বে 1000 বছর ধরে সংরক্ষিত তালপাতার পাণ্ডুলিপির বিষয়ে জানব। বর্তমানে 10,000-এরও বেশি তালপাতার লিখনি নিয়ে কাজ করছেন বিশেষজ্ঞরা। এগুলো ডিজিটাল পদ্ধতিতে স্ক্যান ও তালিকাভুক্ত করা হচ্ছে। চলে যাই প্রতিবেদনে। দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের পোতালা প্রাসাদে প্রায় 1000 বছর ধরে সংরক্ষিত 10,000-এরও বেশি পৃষ্ঠার প্রাচীন তালপাতার পাণ্ডুলিপি ডিজিটালভাবে স্ক্যান ও তালিকাভুক্ত করছে চীন। মূল্যবান এই সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে বৃহৎ পরিসরে এক উদ্যোগের অংশ হিসেবে এ কাজ চলছে। ম্যান্ডারিন ভাষায় পেই ইয়েচিং নামে পরিচিত এসব তালপাতার পাণ্ডুলিপিতে মূলত বৌদ্ধ ধর্মগ্রন্থ সংরক্ষিত রয়েছে। পাশাপাশি নাটক, চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, পঞ্জিকা প্রণয়ন সহ বিভিন্ন বিষয়ের প্রাচীন নথিও এতে অন্তর্ভুক্ত রয়েছে। তালপাতার পাণ্ডুলিপির বিশেষত্ব দুটি বিষয়ের মধ্যে নিহিত। প্রথমত, এগুলোর উপাদান অত্যন্ত দুর্লভ। দ্বিতীয়ত, এতে সংরক্ষিত জ্ঞান ভাণ্ডার। সিচাংয়ের অধিকাংশ তালপাতার পাণ্ডুলিপিতে বৌদ্ধ ধর্মগ্রন্থ রয়েছে, তবে এর বাইরে নাটক, কবিতা, চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান এবং পঞ্জিকা গণনার মতো বিষয়ও রয়েছে। এগুলোর ইতিহাস বহু প্রাচীন। বহুমাত্রিক মূল্যসম্পন্ন এসব সাংস্কৃতিক নিদর্শনের কোনো বিকল্প নেই। তিনি জানান, সম্ভবত 8ম শতাব্দীর মাঝামাঝি সময় থেকে তালপাতার পাণ্ডুলিপি সিচাংয়ে আসতে শুরু করে এবং এই ধারা 1700 শতাব্দী পর্যন্ত, অর্থাৎ প্রায় 1000 বছর ধরে চলতে থাকে। বিষয়বস্তুর দিক থেকে পোতালা প্রাসাদের সংগ্রহে এমন কিছু অনন্য পাণ্ডুলিপি রয়েছে যা অন্য কোথাও পাওয়া যায় না। উদাহরণ হিসেবে বৌদ্ধ যুক্তিবিদ্যার কিছু নব আবিষ্কৃত গ্রন্থ, যেমন মাধ্যম সূত্র এবং হেতুবিদ্যা সংক্রান্ত কিছু অংশ উল্লেখ করা যায়। এগুলোর কিছু সম্ভবত কাংরু বা তেঙ্গুরে অনুদিত হয়নি। এসব পাণ্ডুলিপি সংশ্লিষ্ট গ্রন্থ ব্যাখ্যার ক্ষেত্রে অমূল্য। সিচাংয়ে বিপুল সংখ্যক গুরুত্বপূর্ণ তালপাতার পাণ্ডুলিপি সংরক্ষিত রয়েছে। এর মধ্যে পোতালা প্রাসাদের অধিকাংশ পাণ্ডুলিপি অক্ষত অবস্থায় রয়েছে এবং সেগুলোর বাধাইয়ের ধরনও প্রায় একই রকম ও সম্পূর্ণ। এ সংগ্রহে বহু গুরুত্বপূর্ণ ধ্রুপদী গ্রন্থ অন্তর্ভুক্ত রয়েছে। 1700 শতাব্দীতে পোতালা প্রাসাদ পুনর্নির্মাণের পর থেকেই তালপাতার পাণ্ডুলিপির জন্য বিশেষ সংরক্ষণাগার রাখা হয়েছিল। সে সময়ের নিয়ম অনুযায়ী প্রতিটি পাণ্ডুলিপির জন্য আলাদা কাঠের পাট, সংরক্ষণ বাক্স এবং কাপড়ে মোড়ানোর ব্যবস্থাও ছিল। ফলে এগুলোর বাধাইয়ের ধরন বেশ সম্পূর্ণ ও একরূপ। পোতালা প্রাসাদের সংগ্রহে কিছু পাণ্ডুলিপির বয়স 1000 বছরেরও বেশি, আবার কিছু কয়েকশো বছরের পুরনো। অধিকাংশই এখনও ভালোভাবে সংরক্ষিত রয়েছে। তিনি আরও জানান, পোতালা প্রাসাদের তালপাতার পাণ্ডুলিপি গবেষণা কেন্দ্র মূলত দুটি প্রধান কাজ করছে। প্রথমত, 10,000-এরও বেশি পৃষ্ঠার প্রতিটি পাণ্ডুলিপির পৃষ্ঠা ধরে গণনা, তথ্য লিপিবদ্ধ এবং তালিকাভুক্ত করা হয়েছে। দ্বিতীয়ত, পাণ্ডুলিপিগুলোর ক্ষয়ক্ষতি পরীক্ষা, সংরক্ষণ, পরিবেশ মূল্যায়ন এবং বৃহৎ পরিসরের সংরক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে। এ পর্যন্ত প্রাথমিক পর্যায়ে 200-টিরও বেশি পাণ্ডুলিপি ডিজিটালভাবে স্ক্যান করা হয়েছে, যার মধ্যে কয়েক হাজার পৃষ্ঠা অন্তর্ভুক্ত রয়েছে। ভবিষ্যতে এই ডিজিটাল কপির মাধ্যমে পাঠ্যোদ্ধার ও গবেষণা করা হবে। এতে মূল পাণ্ডুলিপি বারবার ব্যবহার করতে হবে না, ফলে সেগুলো আরও ভালোভাবে সংরক্ষণ করাও সম্ভব হবে।
তালপাতার এসব পাণ্ডুলিপির সাংস্কৃতিক মূল্য অত্যন্ত গভীর, তাই এগুলোর উপর গবেষণার গুরুত্ব অপরিসীম বলেই মনে করছেন গবেষকরা। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় দেখতে পারেন। ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে। পরবর্তী পর্বে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।